আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিমাণগত রসায়নের পর্ব 4-এ। পর্ব 4 দিতে আমার একটু দেরি হয়ে গেল। প্রথমত আমার পরীক্ষা চলতেছে যার কারণে একটু দেরি করে ফেলছি। আর আরেকটা কারণ হচ্ছে সেদিন রাতে শুট করার জন্য একদম ফুললি রেডি ছিলাম। ইলেকট্রিসিটি চলে গেছিল। টানা ব্ল্যাক আউট ছিল ঢাকা, এইজন্য করতে পারি নাই। পরের দিন সকাল থেকে আবার ওয়েবসাইটের কাজের জন্য আমাকে একটু ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগছে টানা ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগছে। টানা 2 দিন গেছে পুরা ওয়েবসাইটের কাজে। একদিন পুরা ব্যাংকে গেছে আর একদিন পুরা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা গেল ওয়েবসাইটের কাজ, ব্যাক এন্ডে যে সমস্ত কাজগুলো চলতেছে ওগুলা নিজে বসে বসে ডেভেলপারদের সাথে করতে যায়। মানে ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে কোর্স কেনা যাবে, ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস করা যাবে, ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু করা যাবে। এগুলো যে ব্যাক এন্ডের কাজ এগুলোকে অটোমেট করতে হচ্ছে। সো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে তৈরি করা লাগছে, যেহেতু একটা আলাদা ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে সব কিছু হচ্ছে। সো এই জন্য একটু দেরি হয়েছে, আমি খুবই সরি ক্লাসটা একটু লেট করে নেওয়ার জন্য। আমরা গতদিন যেই পর্যন্ত পড়ছিলাম তারপরে থেকে শুরু করব। গতদিন আমরা হচ্ছে টাইট্রেশন এবং নির্দেশক এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলছিলাম। আজকে আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয় দেখব, জারণ বিজারণ বেসিক দেখব, জারণ সংখ্যা নির্ণয় দেখব, তারপর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এবং এখান থেকে ম্যাথ দেখব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা যেখানে ছিলাম একদম লাস্টের দিকে ওখানে যেয়ে শুরু করব। তো প্রথমে আসবো হচ্ছে আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয়, এই ব্যাপারটা কি এটা নিয়ে। সো এখানে আসলে বেসিক্যালি দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় আর একটা হচ্ছে দ্রবণের প্রকৃতি ছাড়াও পিএইচ নির্ণয়। এটা এখন দ্রবণের প্রকৃতি নির্ণয় বলতে কি বোঝায় এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, দ্রবণ মানে কি একটা পাত্র থাকবে, বেসিক্যালি একটা পাত্রই থাকবে। সো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের জন্য তোমার কাছে একটা পাত্র দিয়ে দিল, এটা ধরো সেই পাত্র। এই পাত্রের ভিতরে এখন যদি ধরো এই পাত্রের ভিতরে এখন কিছু যদি অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করা হয়, ধরো এই পাত্রের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করা হলো, এই পাত্রের ভিতরে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হলো, পাশাপাশি এই পাত্রের ভিতরে ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা হলো, পাত্রের ভিতরে ক্ষার হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা হলো। তো দেখো পাত্রের ভিতরে অ্যাসিড এবং ক্ষার আমরা মিশ্রিত করলাম, করার পরে আগে যখন আমরা টাইট্রেশন করছি তখন বলা ছিল যে প্রশমিত হয়ে যায়। প্রশমিত হওয়া মানে কি, সমান পরিমাণ অ্যাসিড আর সমান পরিমাণ ক্ষার দেয়া আছে, তার মানে টাইট্রেশনের ভিতরে সমান পরিমাণ অ্যাসিড সমান পরিমাণ ক্ষার। আর যখন তোমার প্রকৃতি নির্ণয় করতে বলবে তখন সমান পরিমাণ অ্যাসিড আর সমান পরিমাণ ক্ষার থাকবে না, দুইটা জিনিস আলাদা। এটা একটু বুঝো, তুমি একটু আমার সাথে সাথে এই জিনিসটা বুঝো। যখন হচ্ছে তোমার টাইট্রেশন, যখন তোমার টাইট্রেশন তখন কথা ছিল প্রশমিত হয়ে যায়, প্রশমিত হয়। টাইট্রেশন কথাটা আসলে কথা ছিল কি, প্রশমিত হয়। প্রশমিত হয় কথাটার মানে হচ্ছে অ্যাসিড ইকুয়াল টু ক্ষার, মানে যতটুকু পরিমাণ অ্যাসিড আছে ততটুকু পরিমাণ ক্ষার আছে। এবার একটা জানা থাকবে আর একটা অজানা থাকবে, জানার মাধ্যমে অজানাকে বের করা যাবে। বাট যখন বলা থাকবে যে প্রকৃতি নির্ণয় করো, যখন বলা থাকবে প্রকৃতি নির্ণয় করো, তখন আর এখানে প্রশমিত কথাটা থাকবে না, তখন অ্যাসিড এবং ক্ষার এই দুইটা অসমান। অসমান অ্যাসিড এবং ক্ষার এই দুইটা কি, অসমান। অসমান মানে কি, অ্যাসিড ধরো বড় হতে পারে, অ্যাসিড বড় হতে পারে, ক্ষার ছোট হতে পারে। তো অ্যাসিড যদি বেশি হয় ক্ষার যদি কম হয় তাহলে অ্যাসিড থেকে যাবে শেষ পর্যন্ত। তাহলে দ্রবণটি কেমন হবে, দ্রবণটি হবে হচ্ছে অ্যাসিডিক। বুঝতে পারছো, দ্রবণটি কি হবে, অ্যাসিডিক হবে। আচ্ছা এবার যদি ধরো অ্যাসিড কম হয় আর ক্ষার বেশি হয়, অ্যাসিড কম হয় আর ক্ষার বেশি হয়, তাহলে দেখো এটাও কিন্তু অসমান, কিন্তু ক্ষার যেহেতু বেশি তাহলে দ্রবণটি কেমন হবে, দ্রবণটি হবে হচ্ছে ক্ষারীয়। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে আমাদের একটা হচ্ছে অ্যাসিডিক দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। যখন কিনা আমার অ্যাসিডিক দ্রবণ তখন অ্যাসিডের পরিমাণ বেশি, যখন আমার ক্ষারীয় দ্রবণ তখন ক্ষারের পরিমাণ বেশি। অর্থাৎ আমি যখন এই পাত্রের ভিতরে অ্যাসিড এবং ক্ষারকে মেশাচ্ছি, আমি যখন এই পাত্রের ভিতরে অ্যাসিড এবং ক্ষারকে মেশাচ্ছি তখন যদি ইমব্যালেন্স হয়ে যায়, অ্যাসিড বেশি ক্ষার কম অথবা ক্ষার বেশি অ্যাসিড কম, তখন আমার মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলবে। তখন কি, মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলবে। সো মিশ্রণের প্রকৃতি তখন তুমি নির্ণয় করবা। এখন মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের ফর্মুলা কি,
ফর্মুলা খুব সিম্পল। আগে যখন তুমি টাইট্রেশন করছো, টাইট্রেশনের জন্য ফর্মুলা কি করছিলা বলো তো? সামেশন অফ ইএন অফ অ্যাসিড ইকুয়াল সামেশন অফ ইএন অফ বেজ, এটা নিয়েছিলাম, মনে আছে? এটা নিয়েছিলাম। তো এখন যেহেতু আমরা টাইট্রেশনের সময় এটা ইকুয়াল দিয়েছিলাম কারণ দুইটা সমান, আর যেহেতু বলছি যে প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে অসমান, তাহলে এইটা নিশ্চয়ই অসমান হবে। তার মানে ফর্মুলার সময় দেখো সামেশন অফ ইএন অফ অ্যাসিড এবং সামেশন অফ ইএন অফ বেজ, এই দুইটা কি হবে? অসমান হবে। অসমান হবে, সমান হবে না। এখন অসমান হবে, সমান হবে না মানে কি? খেয়াল করো, অ্যাসিড এবং বেজ পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয় না, প্রশমিত করে দেয়। তো ধরে নাও তোমার অ্যাসিডের পরিমাণ বেশি, ক্ষারের পরিমাণ কম, তাহলে অ্যাসিড যেহেতু বেশি, ক্ষারের পরিমাণ যেহেতু কম, অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে ফেলবে। তো ক্ষার যেহেতু কম, তাহলে এটা আগে শেষ হয়ে যাবে। এ যদি আগে শেষ হয়ে যায়, এ যদি থেকে যায়, তাহলে এটা থেকে এটা চলে গেল, তাহলে এটা থেকে যাবে না? এটা থেকে এটা চলে গেলে এটা থেকে যাবে। এটা থেকে গেলে কতটুকু পরিমাণ থেকে যাবে? সেটা অ্যাসিডের পরিমাণ। তো কতটুকু পরিমাণ থেকে যাবে এটা বের করার জন্য আমরা মাঝখানে অসমান চিহ্ন না দিয়ে মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিব, বোঝার চেষ্টা করব। তাহলে দেখো তো, ইএন মানে কি? ইএন মানে হচ্ছে মোল। ইএন মানে কি? ই তো তুল্য সংখ্যা, এন মানে মোল। তার মানে অ্যাসিডের মোল থেকে ক্ষারের মোল যদি বাদ দিই, তাহলে আমার শেষ পর্যন্ত কিছু একটা মোল থাকে। ব্যাপারটা কি? ধরো অ্যাসিডের মোল হচ্ছে আমার 5 মোল, ক্ষারের মোল হচ্ছে আমার 3 মোল, তাহলে 5 থেকে 3 বাদ দিলে আমার 2 থাকে। 2 কার পরিমাণ? অ্যাসিডের পরিমাণ থাকে। ধরো উল্টা করে দিলাম, অ্যাসিডের মোল 4 মোল, ক্ষারের মোল 6 মোল, তাহলে 4 থেকে 6 বাদ দিলে কয় মোল থাকে? 2 মোল থাকে। এই যে 2 মোল থাকে, 2 মোল কার মোল? ক্ষারের মোল। তাহলে ক্ষারের মোল 2 মোল থেকে গেলে এখন আমার ক্ষার আছে। এখন ব্যাপার হচ্ছে, আমরা জানি ঘনমাত্রা S ইকুয়ালস টু n ডিভাইডেড বাই v। বোঝার চেষ্টা করো, ঘনমাত্রা S ইকুয়ালস টু n ডিভাইডেড বাই v। কোথাও যদি আমি ঘনমাত্রা বের করতে চাই, সেটাকে মোলকে আয়তন দিয়ে ভাগ করতে হয়। তো যখন আমি এই পাত্রের ভিতরে অ্যাসিড এবং ক্ষার ঢুকাই দিছি, এই অ্যাসিড এবং ক্ষারকে যদি টোটাল আয়তন দিয়ে ভাগ করি, ভি টোটাল আয়তন দিয়ে ভাগ করি, ভাগ করলে এখানে আমি নতুন ঘনমাত্রা পাবো। কি পাবো? নতুন ঘনমাত্রা পাবো। এটাই হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় করার ফর্মুলা। এটাই হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় করার ফর্মুলা। এখন কিভাবে বের হবে সেটা বুঝাবো। দেখো, এইটাকে আমি এই জায়গাতে আমি তোমাকে বেসিক বুঝালাম। হ্যাঁ, বেসিক বুঝালাম। বেসিকটা বোঝার পরে এখন আমরা এখানে আসলেই কিভাবে নির্ণয় হবে সেটা বুঝাবো। খেয়াল করো, নতুন ঘনমাত্রা বা দ্রবণের নতুন ঘনমাত্রা, এইটা থেকে আমরা দ্রবণের প্রকৃতি পাবো। দ্রবণের নতুন ঘনমাত্রা, এইটা থেকে আমরা দ্রবণের প্রকৃতি পাবো। তো দ্রবণের নতুন ঘনমাত্রা S ইকুয়ালস টু, নিচে যাবে ভি টোটাল মানে কি? টোটাল আয়তন। উপরে যাবে সামেশন অফ ইএন অফ অ্যাসিড, উপরে কি যাবে? সামেশন অফ ইএন অফ অ্যাসিড, মাইনাস উপরে যাবে সামেশন অফ ইএন অফ বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ক্ষার। ঠিক আছে, এবার চিন্তা করো যে আমরা নতুন যে ঘনমাত্রা পাচ্ছি, এই নতুন ঘনমাত্রা S, এর যেই ভ্যালু, এর ভ্যালু পজিটিভ হতে পারে। পজিটিভ মানে কি? পজিটিভ ঘনমাত্রা। পজিটিভ কখন? যখন দেখো আমার এই বেজ যেটা বা ক্ষার যেটা, এটা যদি কম হয় আর অ্যাসিড যদি বেশি হয়, মানে অ্যাসিডের পরিমাণ বেশি, এন এর ভ্যালু বেশি, এটা পজিটিভ। মানে ধরো এটা 5, এটা 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, তাহলে পজিটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ যখন হবে তখন কে থেকে যাবে বলো তো? অ্যাসিড থেকে যাবে না? তো যখন পজিটিভ হবে এই টোটাল ভ্যালুটা, তখন অ্যাসিড থেকে যাবে। অ্যাসিড থেকে যাওয়া মানে দ্রবণটা তখন আমরা বলতে পারবো অ্যাসিডিক বা অম্লীয় দ্রবণ। অ্যাসিডিক বা বাংলায় বললে অম্লীয় দ্রবণ। কথাটা বুঝছো? সুন্দর কথা। এবার দেখো সেম জিনিস, এই এস এর ভ্যালু যদি নেগেটিভ হয়, কখন নেগেটিভ হবে? ধরো এখানে 4, এখানে 6, ধরো এখানে 4, এখানে 6, 4 থেকে 6 বাদ দিলে -2 থাকে। 4 থেকে 6 বাদ দিলে -2 থাকে। -2 থাকা মানে কি? এই সাইডটা মাইনাস, এই সাইড যদি মাইনাস হয়, তাহলে খেয়াল করো এই এস এর ভ্যালু মাইনাস মানে কি? তাহলে ক্ষার বেশি থেকে যাচ্ছে। ক্ষার বেশি থেকে গেলে এই দ্রবণের প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। এই দ্রবণের প্রকৃতি কি? এই দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয় বা বেসিক। ঠিক আছে, তাহলে দ্রবণের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের এই যে ভ্যালু, এটা বুঝতে হবে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো। যখন পজিটিভ মানে অ্যাসিডিক দ্রবণ মানে এ কিন্তু হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা প্রকাশ করে। ক্ষারীয় দ্রবণ মানে এ কিন্তু হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা প্রকাশ করে। তো কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা প্রকাশ করে, তাহলে এই ঘনমাত্রা থেকে তুমি পিএইচ বের করতে পারবা।
পিএইচ বের করতে পারবা। আর এই ঘনমাত্রা থেকে যদি হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা প্রকাশ করে এখান থেকে পিওএইচ বের করতে পারবা। তার মানে এই দ্রবণের প্রকৃতি নির্ণয় করার যে ফর্মুলা, এই ফর্মুলা থেকেই পিএইচ এবং পিওএইচ দুইটাই বের করা সম্ভব। এই একটা ফর্মুলা থেকে পিএইচ এবং পিওএইচ দুইটাই বের করা সম্ভব। বুঝতে পারছো? তাহলে দ্রবণের প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলা কিভাবে ব্যবহার করব জাস্ট একটু বোঝার চেষ্টা করি। জাস্ট একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি তোমাকে এরকম বলে যে এখানে একটা পাত্র দিছে তোমাকে, হ্যাঁ, এখানে একটা পাত্র দিছে, এই হচ্ছে পাত্র, এই পাত্রের ভিতরে তোমাকে বলে দিছে সালফিউরিক অ্যাসিড দিয়ে রাখছে। সালফিউরিক অ্যাসিড কত দিছে? 0.5 মোলারিটি 20 ml, এটা দিছে সালফিউরিক অ্যাসিড। আর এই পাত্রের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিছে 0.4 মোলারিটি 30 ml, হ্যাঁ, এই দুইটা জিনিস দিয়ে রাখছে। এবার বলছে যে দ্রবণের প্রকৃতি প্লাস পিএইচ এই দুইটাই নির্ণয় করো। দ্রবণের প্রকৃতি প্লাস পিএইচ দুইটাই নির্ণয় করো। এখন এই দ্রবণের প্রকৃতি এবং পিএইচ তুমি কেমনে নির্ণয় করবা? খুব সিম্পল। প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা ওই যে এস বের করব, এস ইকুয়ালস টু উপরে যাবে সামেশন অফ ইএন অফ অ্যাসিড মাইনাস সামেশন অফ ইএন, সামেশন অফ ইএন অফ কি যাবে বলো তো? বেজ, তাই না? ডিভাইডেড বাই নিচে যাবে ভি টোটাল। এবার ভালো করে খেয়াল করো, অ্যাসিডের ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড নিছি, সালফিউরিক অ্যাসিডের ই এর ভ্যালু কত? 2। কয়টা আছে সালফিউরিক অ্যাসিড? একটাই আছে। বেস কয়টা আছে? একটাই আছে। তাহলে আমার সামেশন লাগতেছে না, একটা বেস একটা অ্যাসিড বসাই দিব। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 2, তাহলে বসাইলাম 2। এবার দেখো এন এর ভ্যালু ভাঙলে ভি ইনটু এস পাওয়া যায়। ভি এর ভ্যালু দেখো 20 ml দেয়া আছে, এস এর ভ্যালু দেখো 0.5 মোলারিটি দেয়া আছে, মাইনাস এই সাইডে যদি দেখো বেজের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বেস তুল্য সংখ্যা কত? 1। এন কে ভাঙলে ভিএস পাওয়া যায়। ভি এর ভ্যালু দেখো 30 ml, এস এর ভ্যালু দেখো 0.4 মোলারিটি। 30 ml 0.4 মোলারিটি। তাহলে যদি আমরা এখানে বোঝার চেষ্টা করি, এই যে সামেশন অফ ইএন অফ অ্যাসিড থেকে বেস বাদ দিই, তাহলে দেখো এইটা হচ্ছে ই, দেখো আমি কি কি বসাইছি একটু ভালো করে খেয়াল করো। এইটা হচ্ছে ই, এন কে ভেঙে এইটা পাচ্ছি ভি, এইটা পাচ্ছি এস। এখন বলবা ভাই ভি ভাঙলে তো লিটারে পাওয়া যায়, আপনি এমএল এ বসালেন কেন? দেখো নিচেও আমার ভি আছে, উপরেও ভি আছে, উপরেও ভি নিচেও ভি আছে, যেহেতু ভি ভি রেশিও, উপরে যদি এমএল এ বসাই নিচেও যদি এমএল এ বসাই তাহলে আর কোনো প্যারা হয় না। এখন নিচে ভি যেটা আছে খেয়াল করে দেখো, নিচে ভি যেটা আছে এই ভিটা কত বসবে? দেখো এখানে 20 ml, এখানে 30 ml, যেহেতু ভিটি মানে ভি টোটাল, ভি টোটাল মানে কি? প্রথম পাত্রের আয়তন প্লাস দ্বিতীয় পাত্রের আয়তন, বা প্রথম দ্রবণের আয়তন প্লাস দ্বিতীয় দ্রবণের আয়তন। তাহলে ভি টোটাল খেয়াল করলে দেখো উপরে 20 আর এই জায়গা থেকে 30, টোটাল মিলে 50 আসে। এটাও যেহেতু এমএলএ, এটাও যেহেতু এমএলএ, এমএল লেভেল ভ্যানিশ হয়ে যায়। এবার দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কত পাবা? দেখো এই 0.5 আর এই 2 হাফ কেটে যায়, কেটে গেলে দেখো এখানে শুধু 20 থাকে। এখানে ক্যালকুলেট করলে দেখো 4 ডিভাইডেড বাই 10 পাচ্ছি, তাই না? এবার এখানে দেখো 0 0 কেটে গেলে 3 এ 4 12 পাওয়া যায়, ডিভাইডেড বাই দেখো কত আসে? 50, তাই না? 12 ডিভাইডেড বাই 50। ওকে, লাস্ট লাইনে ক্যালকুলেশন করলে 8 ডিভাইডেড বাই 50 পাও। এবার এই যে 8 ডিভাইডেড বাই 50 পাও, এইটা বলো তো পজিটিভ না নেগেটিভ? উত্তর হচ্ছে পজিটিভ। পজিটিভ যদি হয় তাহলে এটা অম্লীয়। এটা কি? অম্লীয়। তাহলে আমাকে বলছে এই মিশ্রণের প্রকৃতি বের করো, তাহলে মিশ্রণের প্রকৃতি কি পাইছি? মিশ্রণের প্রকৃতি পাইছি অম্লীয়। এখন মিশ্রণের প্রকৃতি যেই ঘনমাত্রাটা পাইলাম এটা যদি অম্লীয় হয় তার মানে এটা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা নির্দেশ করে। কি নির্দেশ করে? হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। এখন দেখো পরবর্তী লাইনে এ যদি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা নির্দেশ করে তাহলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 50, এটা পাওয়া যায়। কি পাওয়া যায়? 8 ডিভাইডেড বাই 50। ওকে, বুঝতে পারছি? তাহলে 8 ডিভাইডেড বাই 50 যদি হয় তাহলে এখান থেকে পিএইচ পাবো, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ 8 ডিভাইডেড বাই 50, এটা পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস রেখে দাও, মাইনাস রেখে দিলে একটা পাবা লগ 8 মাইনাস একটা পাবা লগ 50। এই দুইটা এখন ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পিএইচ পেয়ে যাবা, দুইটা ক্যালকুলেশন করলে পিএইচ পেয়ে যাবা। বুঝতে পারছো? সো এইটাকে দুইটাকে ডিরেক্ট ক্যালকুলেশন করা যায়, লগ এর যে বেসিক ক্যালকুলেশন সিস্টেম সেই অনুযায়ী ক্যালকুলেশন করা যায়। লগের বেসিক ক্যালকুলেশন সিস্টেমের উপরে আলাদা করে তোমাকে আমি শেখাবো, সমস্যা নেই। আবার ভিডিও আছে, ভিডিও লিংক দিয়ে দিব, লগের ক্যালকুলেশনের ভিডিও লিংক আছে, আমি তোমাকে এই ক্লাসটা আপলোড দেওয়ার পরই লগের ক্যালকুলেশনের একটা ভিডিও লিংক তোমাকে দিয়ে দিব, ওটা দেখে নিবা। ওকে, তাহলে এই জায়গাতে বেসিক ক্যালকুলেশনটা বোঝার পরে তুমি এখান থেকে পিএইচটা বের করতে পারলা কিনা বলো?
পিএইচটা বের করতে পারলাম কিনা। এইভাবে কিন্তু আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারি। এবার দেখো আমরা যদি ম্যাথটাকে আরেকটু জটিল করি তাহলে কেমন হইতো। দেখো ম্যাথটাকে আরেকটু জটিল করলে আমাদের ম্যাথ আরেকটু বড় করে দিবে, বলবে এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে আরও আছে হচ্ছে HCl এবং সালফিউরিক অ্যাসিড, এবং কারা কারা আছে, যারা যারা আছে তাদের সবার পরিমাণ দিয়ে দিবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার পরিমাণ 0.2 মোলারিটি 20 ml বলা আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 0.4 মোলারিটি 15 ml। এখানে বলা আছে, খেয়াল করো, HCl এর পরিমাণ 0.3 মোলারিটি 15 ml, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 0.6 মোলারিটি 60 ml। এই যে পরিমাণগুলো এক একটা দেয়া আছে, প্রত্যেকের পরিমাণ দেয়া আছে, বলছে মিশ্রণের প্রকৃতি বের করো। কি বলছে? মিশ্রণের প্রকৃতি, জাস্ট এইটুকুই জিজ্ঞেস করছে যে মিশ্রণের প্রকৃতি কি হবে। তো মিশ্রণের প্রকৃতি বের করতে গেলে আবারও আমাদের সেম ক্যালকুলেশন করে হিসাব করে দেখতে হবে যে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো বের করার জন্য আমরা কি করব, আমাদের আগের নিয়ম, বেসিক আগের নিয়ম, S ইকুয়ালস টু উপরে যাবে সামেশন অফ En অফ অ্যাসিড মাইনাস সামেশন অফ En অফ বেজ ডিভাইডেড বাই নিচে যাবে কি, নিচে যাবে ভি টোটাল। এবার দেখো নিচে ভি টোটাল করব, ভি টোটাল মানে কি, সবগুলা দ্রবণের আয়তন, মানে সবগুলা অ্যাসিড বেজের আয়তন। অ্যাসিড বেস কে কে আছে? সালফিউরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। প্রত্যেকের আয়তন দেখো, একটার আয়তন আছে হচ্ছে 15 ml বসাই দিলাম, একটার আয়তন আছে হচ্ছে 60 ml বসাই দিলাম, একটার আয়তন আছে হচ্ছে 15 ml বসাই দিলাম, আরেকটার আয়তন আছে হচ্ছে 20 ml বসাই দিলাম। এবার অ্যাসিডগুলো হিসাব করো, প্রথমে দুইটা অ্যাসিডকে যোগ করো, দুইটা অ্যাসিডকে যোগ করলে দেখবা En অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে অ্যাসিডগুলোকে যোগ করলে, আরেকটা আসে হচ্ছে En অফ সালফিউরিক অ্যাসিড। সো দেখো En অফ হাইড্রোক্লোরিক, En অফ সালফিউরিক, এই দুইটাকে তুমি যোগ করলাম, মাইনাস, এবার বিয়োগ হবে কি, বেজ বিয়োগ মানে কি, En অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস En অফ, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ছাড়া কে আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো? এই আমরা যোগ করে দিলাম। দেখো এবার দেখো আমরা এই যে সামেশন অফ En অফ অ্যাসিড, সামেশন অফ En অফ বেজ, দুইটা পার্ট আলাদা আলাদা করতে পারছি, দেখো একটা আলাদা করছি, এটা একটা আলাদা করছি। এবার আমরা জাস্ট ভ্যালু বসাবো। কি করব, ফর্মুলা অনুযায়ী যে ভ্যালুগুলো আছে ভ্যালু বসাবো। নিচেরটা আগে যোগ করো, যোগ করলে কত আসে, দেখো নিচেরটা যোগ করলে আমাদের এখানে 15 15 30 আছে, 60 আর 30 কত, 90, 90 আর 20 মানে হচ্ছে 110। তাহলে নিচে আমার 110 আসলো, কত আসলো, 110। উপরে এখন ভ্যালু বসাও। হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা 1, তুল্য সংখ্যা 1 বসানোর পাশাপাশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভ্যালুগুলো দেখো দেয়া আছে, 15 দেয়া আছে, আর দেয়া আছে কত, 0.3 বসাই দিলাম, প্লাস সালফিউরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা 2, সালফিউরিক অ্যাসিডে দেখো 0.6 ইনটু দেখো কত দেয়া আছে, 60 ml বসাই দিলাম, মাইনাস, খেয়াল করো, মাইনাস। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্য সংখ্যা কত, 1, n কে ভাঙলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দেখো ঘনমাত্রা 0.2, আয়তন কত, 20, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর জন্য তুল্য সংখ্যা কত হবে, 2 হবে। কেন? কারণ দুইটা হাইড্রোক্সিল ছাড়তে পারে। এবার ঘনমাত্রা কত, দেখো 0.4 দেয়া আছে, ইনটু আয়তন কত, আয়তন দেয়া আছে 15। এই টোটালটা এবার তুমি যদি ক্যালকুলেশন করো মুখে মুখে তাহলে হয়ে যাবে। মুখে মুখে জাস্ট ক্যালকুলেশন করো। মুখে মুখে ক্যালকুলেশন কিভাবে করবা, জাস্ট সিম্পল, আমরা যে ক্যালকুলেশনের টেকনিক শিখছি সেটা করলেই হচ্ছে। এই পয়েন্টকে তুললে নিচে 10 পাওয়া যায়, 3 15 45, 45 ডিভাইডেড বাই 10, মানে তুমি এখান থেকে রেজাল্ট পাবা 4.5 একটা পাইলা। ওকে গ্রেট, এটা বুঝতে পারছি। এখানে যদি ক্যালকুলেশন করো দেখো 0.6 ডিভাইডেড বাই 10 পাওয়া যায়, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 6 ছক 36, 36 দুগানা কত আসে আমাদের, 72 আসে। কত আসে, 72। আরেকটা পার্ট পাইলাম 72, মাইনাস এই পার্টে আসবো, পয়েন্টকে তুলে দিলে ডিভাইডেড বাই 10 পাওয়া যায়, এই শূন্য কেটে গেল, 2 দুগানা 4, 4 যোগ করলাম। ওকে, এই পয়েন্টকে তুলে দিলে নিচে 10 পাওয়া যায়। এগুলো কিন্তু খুব সিম্পল টেকনিক, ফলো করলে ইজিলি মিলে। এবার দেখো এই 4 দিয়ে 15কে গুণ করলে 4 15 কত পাওয়া যায়, 60, এই শূন্য কেটে দাও, কেটে গেলে চলে গেছে। এই 6 সাথে 2 যদি গুণ করো, 6 দুগানা 12। তো এইটা ক্যালকুলেশন করে নিচে আসে দেখো 110। ওকে, ক্যালকুলেশন করো, দেখো 72 এর সাথে 4.6 মানে কত আসবে, 76.5 আসবে, 76.5।
4.5 76.5, আর এই সাইডে মাইনাস করলে দেখো আসে হচ্ছে 16 ডিভাইডেড বাই নিচে আসে কত 110। ক্যালকুলেশন করলে দেখো সিম্পল, এখান থেকে 76 থেকে 16 বাদ দাও, 76 থেকে 16 বাদ দিলে কত থাকবে, প্রথমে 10 দিলে 70, প্রথমে 6 দিলে 70, তারপর 10 দিলে 60, মানে এখানে তুমি 60.5 পাবা, নিচে পাবা 110। এটা প্লাস আসলো না মাইনাস আসলো ভাইয়া? প্লাস আসলো। যদি প্লাস আসে তাহলে দ্রবণটি কি অ্যাসিডিক। পিএইচ বের করার হিসাব পরে, পিএইচ এর হিসাব পরে। দ্রবণটি কি? দ্রবণটি হচ্ছে অ্যাসিডিক। বুঝতে পারছো? দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক, এইটা হচ্ছে মেইন ব্যাপার। তাহলে মিশ্রণের প্রকৃতি কি? তাহলে মিশ্রণের প্রকৃতি এখান থেকে ক্যালকুলেশন করে বললাম মিশ্রণটি অম্লীয়, মিশ্রণটি অম্লীয়। তো এই হচ্ছে আমাদের মিশ্রণের প্রকৃতি বের করার একদম শর্টকাট টেকনিক, কয়েক লাইনে হয়ে যাবে। তুমি যদি এই বেসিক জিনিসটা শিখতে পারো তোমার আর কখনোই বাদবে না, ঠিক আছে? কখনোই বাদবে না। এত কঠিন করে দিবে না ম্যাথ তোমাকে ইজি দিবে। হ্যাঁ, ম্যাথ তোমাকে ইজি দিবে। আমি জাস্ট কত ধরনের কঠিন আসতে পারে দেখাই দিলাম। যেমন ধরো আরো ইজি বলতে কি বুঝাচ্ছি, ম্যাথ তোমাকে ইজি দিবে বলতে কি বুঝাচ্ছি, ধরো একটা লিখে ম্যাথই করাই দিই, তাহলে তুমি ভালো বুঝবা। লিখে ম্যাথই একটা দেখাই দিই। তোমাকে বললো যে একটি দ্রবণে, এরকম বলছে ম্যাথ, বলছে এরকম যে একটি দ্রবণে 0.4 মোলারিটি, তারপর হচ্ছে 50 ml HCl ও 0.3 মোলারিটি 60 ml তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হলে, হ্যাঁ এভাবে লিখে দিবে, দ্রবীভূত করা হলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করো। মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, পিএইচও বের করতে বলতে পারে। তাহলে এই যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, এটা লিখিত, এটা কিন্তু আর চিত্র দিয়ে দেখাই নাই। তো লিখিত হইলে এটা আসলে চিত্র দিয়ে তুমি যদি সিম্পলিফাই করো আসলে কি বোঝাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো এটা যদি চিত্র দিয়ে সিম্পলিফাই করো, একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর পরিমাণ দেখো দেয়া আছে 0.4 মোলারিটি এবং 50 ml বলেই দেয়া আছে। এরপরে দেখো এই পাত্রের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত বলা আছে দেখো 0.3 মোলারিটি এবং 60 ml বলে দেয়া আছে। তাহলে এই যে দুইটা পার্ট বলে দেয়া আছে, একটা পার্ট একটা পার্ট, এখন এই দুইটা পার্ট নিয়ে আমি করব কি ক্যালকুলেশন। তাহলে এখন করব কিভাবে, ওই যে দ্রবণের প্রকৃতি নির্ণয়ের জন্য S = নিচে যাবে ভি টোটাল কত 60 আর এখানে 50, তাহলে ভি টোটাল নিচে লেখো 60 + 50, উপরে যাবে সামেশন অফ EN অফ অ্যাসিড কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটাই আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা 1, n কে ভাঙলে VS পাওয়া যায়, ভি কত, ভি হচ্ছে 50, S কত, S হচ্ছে দেখো 0.4 মোলারিটি, এই নিলাম আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, মাইনাস, এবার দেখো সামেশন অফ EN অফ বেজ মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত 1, এবার ভি এবং এখানে দেখো এস আছে, ভি কত আছে 60 ml, এস কত আছে 0.3 মোলারিটি, এই হচ্ছে আমার এক লাইনে আমি বসাই দিলাম। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো নিচে 110 আসে, উপরে এই জায়গাতে ক্যালকুলেশনটা বেসিক ক্যালকুলেশন, পয়েন্ট তুললে নিচে একটা 10 হবে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যে কয়টা ঘর সে কয়টা শূন্য, তাহলে পয়েন্টের জন্য 1, নিচে একটা 10 দিলাম, এই শূন্য কেটে গেল, 4 আর 5 ক্যালকুলেশন করলে 4 5 20, সেম ভাবে এইটা দিয়ে পয়েন্ট তুললে নিচে দেখো 10 আসে, তাই না? পয়েন্ট তুলো, পয়েন্টের জন্য 1, তারপরে একটা ঘর একটা শূন্য, এই শূন্য আর এই শূন্য কেটে দাও, এটা দিয়ে গুণ করলে দেখো 3 6 18 আসে। সো ক্যালকুলেশন করলে দেখো এখানে 20 থেকে 18 বাদ দিলে 2 ডিভাইডেড বাই 110, এই যে 2 ডিভাইডেড বাই 110 কি ভ্যালু বলো তো, পজিটিভ ভ্যালু হওয়া মানে দ্রবণটি অম্লীয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো দ্রবণটি কেমন, দ্রবণটি অম্লীয়। কয় লাইনের ম্যাথ দেখো, মাত্র 2 লাইন, তুমি যদি একবার শিখে যাও তাহলে মাত্র 2 লাইন, না শিখতে পারলে এটা কিন্তু অনেক লাইন, সো আগে শিখতে হবে তোমাকে, না শিখলে তুমি পারবা না। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার বোঝার চেষ্টা করো, এই পর্যন্তই শেষ না, যদি পিএইচ বের করতে বলে, অম্লীয় বলা মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত 2 ডিভাইডেড বাই 110, তো এই যে ভ্যালু এগুলো তো আমি আন্দাজে বসাচ্ছি এই জন্য এরকম আসতেছে, বাট তোমাকে যখন প্রশ্ন দিবে তখন হিসাব করে এমন একটা ভ্যালু দিবে যেই ভ্যালুটা 0.1 0.2 0.45 মাঝখানে এমন একটা ঘনমাত্রা থাকবে যেটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবা,
ঠিক আছে, ইজিলি ক্যালকুলেট করতে পারবে, এরকম একটা ভ্যালুই থাকবে। তো দেখো এইটা যদি এমন হয় তাহলে এখন এখান থেকে পিএইচ মানে কি, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ 2 ডিভাইডেড বাই 110, এই হচ্ছে আমার পিএইচ এর ভ্যালু। এখান থেকে আমি পিএইচ এর ভ্যালু পেয়ে যাব। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল দ্রবণের প্রকৃতি নির্ণয় থেকে যা যা আসতে পারে, যেভাবে আসতে পারে প্রত্যেকটা জিনিস ডিটেল শিখে ফেলছি। এখন দ্রবণের প্রকৃতি নির্ণয় থেকে যে ম্যাথগুলো আসছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেখো এবং ম্যাথগুলা ভালো করে সলভ করো। ওকে, চলো এখন আমরা আমাদের পরবর্তী টপিক আসবো। আমাদের ক্লাসের পরবর্তী টপিক হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ, জারণ বিজারণের বেসিক, জারণ বিজারণের বেসিক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জারণ বিজারণের বেসিক বলতে কি বোঝাচ্ছে? জারণ বিজারণের বেসিক বলতে কি বোঝাচ্ছে? প্রথম কথা, আমাদের জারণ বিজারণের বেসিক বলতে জারণ, জারণ বিজারণ, জারক বিজারক, এই জিনিসপত্রগুলো বুঝতে হবে, জিনিসপত্রগুলো বুঝতে হবে। তো এখন আগে আমরা বোঝার চেষ্টা করব যে জারক মানে কি এবং বিজারক মানে কি। জারক, জারক কথাটার মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, যে না যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে আমাদের জারক। আর বিজারক কথাটার মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, বিজারক কথাটার মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে। ওকে, এবার দেখো জারক হচ্ছে একটা পদার্থ, মাথায় রাখতে হবে জারক হচ্ছে একটা পদার্থ, ঠিক আছে। বিজারক কি? বিজারকও হচ্ছে একটা পদার্থ, বিজারক হচ্ছে একটা পদার্থ। এখন এই যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করার একটা প্রক্রিয়া আছে, ইলেকট্রন ত্যাগ করার একটা প্রক্রিয়া আছে। দেখো পদার্থ একটা প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে। বিজারক পদার্থ, বিজারক পদার্থ যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে, খেয়াল করো, বিজারক পদার্থ যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি হচ্ছে জারণ, তাকে আমরা বলি হচ্ছে জারণ। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়া। তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সে গ্রহণ করে, যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে বিজারণ। তাহলে বিজারণ কি? বিজারণ হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস, ঠিক আছে, প্রক্রিয়া বা প্রসেস। তাহলে দেখো বিজারণ পদার্থ একটা নির্দিষ্ট প্রক্রিয়ায়, খেয়াল করো, নির্দিষ্ট প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে জারণ করে, দ্যাট মিন্স সে জারিত হয়। কি হয়? জারিত হয়। জারণ প্রক্রিয়ায় সে কি হয়? জারিত হয়। আর জারক পদার্থ কি হয়? বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয়, ঠিক আছে। এই কথাগুলা ভালো করে বুঝতে হবে, এই কথাগুলা বুঝতে হবে। এইগুলা বুঝলে এখান থেকে এমসিকিউ আসে না, এই কথাগুলা বুঝলে তুমি একদম সবকিছু ইজিলি পারবা। হ্যাঁ, তো এই যে কথাগুলো আমি তোমাকে বুঝালাম, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া এই যে এইভাবে মনে রাখে, অনেকে এইভাবে মনে রাখে যে জাগ্রত, ঠিক আছে, জাগ্রত, আরেকটা হচ্ছে বিদ্বান, এভাবে মনে রাখে। তো জাগ্রত মানে কি? জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে। বিদ্বান মানে কি? বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। তো এইভাবে মনে রাখে অনেকে, জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন কি করে? দান করে। তো জাগ্রত, বিদ্বান, এই যে এই ইয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন ব্যাপার হচ্ছে এই যে জাগ্রত, বিদ্বান এই অংশ ছাড়াও আমাদের একটা মেইন কনসেপ্ট মনে রাখতে হবে। এগুলা তো নর্মাল জিনিস, এগুলার মাধ্যমে জাস্ট তুমি হচ্ছে বেসিক জিনিসপত্র 9-10 থেকে তুমি শিখে রাখছো, বাট তোমার যেটা এমসিকিউর জন্য কাজে লাগবে সেটা হচ্ছে জারণ এবং বিজারণ। হ্যাঁ, জারণ এবং বিজারণ এই কনসেপ্টটা জারণ সংখ্যার মাধ্যমে মনে রাখা। জারণ সংখ্যা, জারণ সংখ্যা মানে সে কতটুকু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, একটা নির্দিষ্ট নাম্বার, ঠিক আছে। সো দেখো জারণ এবং বিজারণ এই দুইটাকে আমরা যদি জারণ সংখ্যা এই কনসেপ্টের মাধ্যমে, জারণ সংখ্যা এই কনসেপ্টের মাধ্যমে প্রকাশ করি, জারণ সংখ্যা কনসেপ্টটার, জারণ সংখ্যা কনসেপ্টটার ইংলিশ হচ্ছে অক্সিডেশন নাম্বার। কি? অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশন নাম্বার এইটাকে আমি এখন থেকে ON দিয়ে প্রকাশ করব। ON মানেই হচ্ছে অক্সিডেশন নাম্বার। তো খেয়াল করো, যদি আমাদের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, যদি বাড়ে বা বৃদ্ধি পায় তখন হচ্ছে জারণ। ওকে, দেখাও, অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়,
অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাইলে জারণ, বৃদ্ধি পাইলে জারণ, আর যদি হ্রাস পায়, হ্রাস পাইলে বিজারণ। তাহলে হ্রাস পাইলে বিজারণ আর বৃদ্ধি পাইলে জারণ। এবার দেখো, তাহলে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে জারণ, জারণ সংখ্যা যদি হ্রাস পায় তাহলে বিজারণ। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। জারণ সংখ্যা বৃদ্ধি আর জারণ সংখ্যা হ্রাস। একটা বৃদ্ধি পাইলে জারণ আর হ্রাস পাইলে কি, হ্রাস পাইলে বিজারণ। এই বেসিক কনসেপ্টটা তুমি যদি বুঝো তাহলে এখন তুমি সবকিছু বুঝবা। এখন দেখো, আমরা যদি জারণ বিজারণ বেসিক কনসেপ্টটা বুঝি তাহলে এখন আমাদের জিজ্ঞেস করবে যে কোনটি জারণ, কোনটিতে জারণ ঘটছে, কোনটিতে বিজারণ ঘটছে, নিচের কোন বিক্রিয়াতে জারণ ঘটছে, কোন বিক্রিয়াতে বিজারণ ঘটছে, এরকম সিম্পল সিম্পল জিনিস জিজ্ঞেস করবে। তো সিম্পল সিম্পল জিনিস আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, আমরা জাস্ট একটু বিক্রিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করি। সাপোজ ধরো তোমার কাছে বলে দিল যে H2S হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, করে বিক্রিয়া শেষে তোমার তৈরি করছে নাইট্রোজেন অক্সাইড এবং তৈরি করছে সালফার প্লাস তৈরি করছে পানি। এবার বলছে এখানে জারণ বিজারণ, জারক বিজারক নির্ণয় করো। তো জারক বিজারক মানে পদার্থ আর জারণ বিজারণ মানে প্রক্রিয়া। তো প্রক্রিয়া এবং পদার্থ দুইটাই বের করতে হবে। ভালো করে খেয়াল করো, এখানে আমাদের জারক বিজারক বের করতে হবে। জারক বিজারক, জারক বিজারক। তাহলে এই যে জারক বিজারক এই দুইটা কিন্তু পদার্থ, আর বলছে জারণ বিজারণ এই দুইটা কি, এই দুইটা হচ্ছে প্রক্রিয়া। তাহলে জারক বিজারক পদার্থ আর জারণ বিজারণ প্রক্রিয়া, এগুলা বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমি একটু দেখার চেষ্টা করব এখানে কোথায় কি আছে। ভালো করে খেয়াল করো, এই জায়গাতে হাইড্রোজেন সালফাইডে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা যদি +1 হয় তাহলে এই সালফারের জারণ সংখ্যা কত আমার -2 আসে। কত আসে? -2। বুঝতে পারলাম, সালফারের জারণ সংখ্যা -2। এবার নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, ভালো করে খেয়াল করো। নাইট্রোজেনের জারণ সংখ্যা এই অক্সিজেনের জন্য 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ দিলে +5 আসে। কত আসে? +5। এবার এদিকে খেয়াল করো, এইদিকে নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি দেখো, অক্সিজেনের জন্য -2, এখানে আসে হচ্ছে +2। এখানে খেয়াল করো সালফারের জারণ সংখ্যা কত? 0। এবার একটু বোঝার চেষ্টা করো, একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। সালফার -2 থেকে 0 হইছে। এবার বলো তো, -2 ছিল আগে, পরে হইল 0। -2 থেকে 0 হওয়া মানে কি, বাড়লো না কমলো? উত্তর হচ্ছে বাড়লো। উত্তর হচ্ছে কি? বাড়লো। বাড়লো মানে কি? অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। আমরা জানি অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়, আমরা জানি অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে এখানে কি ঘটে? অক্সিডেশন নাম্বার বৃদ্ধি মানে জারণ ঘটে। কি ঘটে? জারণ ঘটে। এবার ভালো করে খেয়াল করো, এবার ভালো করে খেয়াল করো, এই জায়গাতে +5 আছে, +5 থেকে +2 হইছে না, 5 থেকে 2 হইছে। খেয়াল করো তো, 5 থেকে 2 হইলো, তাহলে আগে ছিল 5, পরে হইলো 2। বাড়লো না কমলো? কমলো। তাহলে এখানে কি হলো? এখানে হইলো হচ্ছে কমলো। যদি কমে তাহলে এখানে অক্সিডেশন নাম্বার হ্রাস পেল, আর অক্সিডেশন নাম্বার হ্রাস পাওয়া মানে কি? বিজারণ। বিজারণ। তার মানে খেয়াল করে দেখবা জারণ বিজারণের ক্ষেত্রে H2S থেকে S, এইটা হচ্ছে আমার জারণ ঘটছে, আর এইটা থেকে এইটা হচ্ছে বিজারণ ঘটছে। তাহলে এখানে যে জারণ ঘটায় মানে যার অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, সে কি বলতো? বিজারক। তাহলে বিজারক হিসেবে কাজ করে হচ্ছে আমার H2S। আর তাহলে যার অক্সিডেশন নাম্বার হ্রাস পায় সে কি? সে হচ্ছে জারক হিসেবে কাজ করে। তাহলে জারক হিসেবে কাজ করে কে? HNO3। এবার প্রক্রিয়াতে ভালো করে খেয়াল করো, প্রক্রিয়াতে যদি আমি চিন্তা করি তাহলে দেখো H2S এইটা থেকে সালফার তৈরির যে প্রক্রিয়া, এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। আর HNO3, খেয়াল করো, HNO3 এইটা থেকে NO তৈরির যে প্রক্রিয়া, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমাদের জারক বিজারক জারণ বিজারণ বের করা শিখতে হবে। জারক বিজারক জারণ বিজারণ বের করা শিখতে হবে। এইটা ওয়ান টাইপ অফ কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে আসে। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হই, এখন আমাদের আরেক ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। প্রশ্ন আসবে এরকম দিবে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, নিচের
কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া হইতে গেলে অবশ্যই জারণ সংখ্যা বিজারণ সংখ্যা চেঞ্জেস হইতে হবে। যেমন ধরো এখানে যদি আমরা দেখি কপার সালফেট প্লাস জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করছে, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া? উত্তর হচ্ছে না। কেন? কারণ ভালো করে খেয়াল করো, এখানে কপারের জারণ মান +2, এখানে জিঙ্ক 2 প্লাস, হ্যাঁ এখানে হচ্ছে কপার 2 প্লাস। তো ভালো করে খেয়াল করো, এখানে কপারের জারণ মান +2, এই জায়গায় তুমি যদি জিঙ্কের দেখো, জিঙ্কের জারণ মান +2, এখানে দেখো জিঙ্কের জারণ মান +2, এখানে দেখো কপারের জারণ মান +2। তাহলে এখানে নরমালি জাস্ট কি ঘটছে, এই কপার 2 প্লাস থেকে এখানে কপার 2 প্লাস হইছে, এখানে জিঙ্ক 2 প্লাস থেকে এখানে জিঙ্ক 2 প্লাস হইছে। তাহলে জাস্ট একটা আরেকটাকে প্রতিস্থাপন করছে, একটা আরেকটাকে প্রতিস্থাপন করছে, সরাই ফেলছে। জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। আর যদি জারণ সংখ্যার কোনো পরিবর্তন না হয় তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়া তো হলো না, তাই না? জারণ বিজারণ বিক্রিয়া হলো না। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হওয়ার জন্য আমাদের ডেফিনেটলি এখানে একটা বিক্রিয়া হওয়া দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে একটা বিক্রিয়া করে দেখান। দেখো যদি এই জায়গাতেই সিম্পল এই বিক্রিয়াটা তুমি দেখতা, যেমন ধরো হাইড্রোজেন ব্রোমাইড আছে, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে H2SO4 সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে তোমার তৈরি করছে ব্রোমিন প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস পানি, ধরো এইটা তৈরি করছে। এখন দেখো এই জায়গাতে আমরা একটু খেয়াল করব, এই জায়গাতে যদি দেখি একটা জিনিসের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এই জায়গায় যে সালফার, সালফার কেন্দ্রীয় পরমাণু, এর জারণ মান কত? 4 দুগুণা 8, 8 থেকে 2 বাদ দিলে +6। এই জায়গায় যে সালফার কেন্দ্রীয় পরমাণু, এর জারণ মান কত? খেয়াল করলে দেখবা যে এখানে 2 দুগুণা 4, এখানে আসবে হচ্ছে +4। তাহলে দেখো তো সালফারের জারণ মান +6 থেকে +4 হইছে না, অর্থাৎ জারণ সংখ্যা কমছে না, তার মানে এখানে বিজারণ ঘটছে। এই জায়গায় যদি বিজারণ ঘটে ডেফিনেটলি অন্য কোনো যৌগে জারণ ঘটবেই। এখানে যদি বিজারণ ঘটে অন্য কোনো না কোনো যৌগে জারণ ঘটবেই, তার মানে এইটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। অন্য কোন যৌগে জারণ ঘটবে খেয়াল করে দেখো, এইটার ভ্যালু -1, এইটার ভ্যালু 0, তাহলে -1 থেকে 0 হওয়া মানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি মানে এটা হচ্ছে জারণ। তাহলে দেখো ডেফিনেটলি এই জায়গায় আমার জারণ ঘটছে আর এখানে হচ্ছে বিজারণ ঘটছে। তাহলে একটা জারণ সংখ্যা কমে যাওয়া মানে আরেকটা জারণ সংখ্যা বাড়বেই। তাহলে এইটা হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে প্রশ্ন দুই টাইপের, জিজ্ঞেস করবে কোনটি জারক কোনটি বিজারক, কোনটি জারণ কোনটি বিজারণ, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে বিক্রিয়াতে যদি জারণ সংখ্যার পরিবর্তন হয় তাহলে সে জারণ বিজারণ বিক্রিয়া দেখায়, যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে সে জারণ বিজারণ বিক্রিয়া দেখায় না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো আশা করি এই ব্যাপারটা তোমার কাছে 100% ক্লিয়ার হয়েছে। ওকে, 100% ক্লিয়ার যদি হয়, এখন আমরা এখান থেকে আরেকটা স্পেসিফিক টাইপের কোশ্চেন বের করা শিখবো, সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় বলতে কি বোঝাচ্ছে? জারণ সংখ্যা নির্ণয় বলতে বোঝাচ্ছে বিভিন্ন যৌগের জারণ সংখ্যা তোমাকে বের করতে বলবে, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে বলবে। যেমন ধরো প্রথম প্রশ্ন বলছে KMnO4 এর কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করো। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? তো এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু যেটা আছে তার জারণ সংখ্যা বের করতে হবে। তো দেখো KMnO4 এই হচ্ছে আমার টোটাল যৌগ, এই টোটাল যৌগের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার কে? ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো। টোটাল KMnO4 এর জারণ সংখ্যা, যেহেতু উপরে কোনো চার্জ নাই, চার্জ যদি না থাকে টোটাল যৌগের জারণ মান 0, যদি চার্জ না থাকে টোটাল যৌগের কি জারণ মান 0। এবার দেখো এটা বের করব কিভাবে, মাথায় রাখতে হবে পটাশিয়ামের জন্য +1 বের করতে চাচ্ছি, ম্যাঙ্গানিজের জন্য ধরে নিলাম x, অক্সিজেনের জন্য -2 ইন্টু কয়টা অক্সিজেন? 4টা আছে, সো এখানে আমি 4 দিয়ে গুণ করলাম ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে খেয়াল করো +1 প্লাস x মাইনাস 4 দুগুণা 8 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে খেয়াল করো x ইকুয়ালস টু 8, ওই সাইডে যে +8 -1,
ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে তুমি +7 পাবা, ক্যালকুলেশন করে কত পাবা, +7 পাবা। এই যে +7 পাবা, দ্যাট ইজ দ্য অক্সিডেশন নাম্বার কার, KMnO4 এর। সেম ভাবে KMnO4 এর পরিবর্তে আমাদের প্রশ্নে দিবে যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এইটার কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, এইটা জারণমান বের করো। কেন্দ্রীয় পরমাণু কি আছে এখানে, ক্রোমিয়াম আছে। এই যে ক্রোমিয়ামের জারণমান বের করতে বলবে। ক্রোমিয়ামে যদি জারণমান বের করতে বলে তাহলে কেমনে করবা, দেখো টোটাল যৌগের জারণমান তো আমাদের কত আছে, 0। টোটাল যৌগের জারণমান কত, 0। তাহলে বোঝার চেষ্টা করি, টোটাল যৌগের আমার জারণমান যদি 0 হয়, আমরা জানি পটাশিয়ামের জন্য +1, পটাশিয়ামের জন্য +1। এবার ক্রোমিয়ামের জন্য বের করব, ক্রোমিয়ামের জন্য আমি ধরে নিলাম x। ক্রোমিয়াম কয়টা আছে ভাইয়া, 2টা ক্রোমিয়াম আছে, তাহলে 2টা ক্রোমিয়াম হলে 2 গুণ, প্লাস দেখো অক্সিজেনের জন্য -2, কয়টা অক্সিজেন আছে, 7টা, তাহলে 7 দিয়ে গুণ। ক্যালকুলেশন করলে 1 প্লাস, এখানে কিন্তু এই যে +1 এর সাথে 2 দিয়ে গুণ হবে, কারণ কি পটাশিয়ামের +1 কিন্তু পটাশিয়াম 2টা, 2 দিয়ে গুণ। তাহলে ক্যালকুলেশন করলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করি, ক্যালকুলেশন করলে এখানে আসবে 2 + 2x - 7 দুগুণা 14 = 0। ক্যালকুলেশন করলে 2x = 14 - 2, তাহলে 2x ভ্যালু আসে হচ্ছে কত, 12। তাহলে x ভ্যালু আসে কত, +6। এই যে +6 আসে, এই +6 হচ্ছে K2Cr2O7 এর জারণ সংখ্যা। তাহলে যদি এটা বের করতে বলে আমরা পারবো কিনা বলো তো, যদি এটা বের করতে বলে আমাদের K2Cr2O7 এর জারণ মান যদি বের করতে বলে আমাদের পারতে হবে। ওকে, তো জারণ সংখ্যা বের করার আরো অনেকগুলা উদাহরণ আছে যেগুলো থেকে আমাদের সরাসরি জারণ মান বের করতে বলে। যেমন দেখো আমাদের যদি বলে CrCn6, ঠিক আছে, CrCn6, এই টোটালটার পাওয়ার হচ্ছে 3-, এখানে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, এইটা জারণ মান কত। তো ভালো করে খেয়াল করো, আগে আমরা যেগুলো দেখছি এগুলো এক একটা যৌগ ছিল। সো টোটাল যৌগে যদি কোনো আয়ন না থাকে তাহলে টোটাল যৌগের জারণ মান 0 ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এইটা কোনো যৌগ না, এটা একটা আয়ন, এবং এই আয়নের টোটাল আয়নের জারণ মান কত, জারণ মান হচ্ছে -3। তো টোটাল আয়নের জারণ মান -3 হলে উপরে যে পাওয়ারে -3, ওইটা ডান সাইডে -3 বসাতে হবে। যদি টোটাল যৌগে কোনো আয়ন না থাকে, নিউট্রাল হয়, তাহলে আমরা ডান সাইডে 0 বসাবো। যদি মাইনাস প্লাস কিছু থাকে তাহলে ডান সাইডে সেটা বসাবো। এখন দেখো আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের জন্য আমি x ধরে নিলাম, কয়টা ক্রোমিয়াম আছে, একটাই, জন্য x একটাই। সায়ানাইডের জন্য আমরা জানি জারণ মান -1, সায়ানাইডের জন্য কত, -1। এটা মাথায় রাখতে হবে, আমরা ক্যালকুলেশন করতে করতে শিখবো যে কার জন্য কত। সায়ানাইডের জন্য -1, সায়ানাইডের জন্য -1, এবং কয়টা সায়ানাইড আছে, 6টা, এই জন্য বসালাম 6। ক্যালকুলেশন করলে x - 6 = -3। ক্যালকুলেশন করলে x দেখো +3 - 6 মানে হচ্ছে ক্যালকুলেশন করে +3 আসে, তাহলে x +3 যেটা পাওয়া যায়, এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জারণ মান। তার মানে এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান কত, ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। বুঝতে পারছো ক্রোমিয়ামের জারণ মান কত, ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। ওকে, আজান দিচ্ছে, সো আজানের জন্য ব্রেক দেওয়া যায়, বাট আমি চাচ্ছিলাম যে জারণ মানটা একবারে দেখিয়ে ক্লাসটা শেষ করে দিতে। পরে দেখো আরেকটা দেখাই, মুখে কথা না বলি, জাস্ট দেখাই দিই, কার কার বের করবা তার একটা লিস্ট দিয়ে দিই, হ্যাঁ, তাহলে ভালো বুঝবা, কার কার বের করা শিখবা। দেখো হোমওয়ার্ক হিসেবে H2PO4 HClO4 H2PO4 HClO4 H2SO3, তারপরে সোডিয়াম সালফেট, তারপরে FeCN6 3-, এইগুলার জারণ মান বের করা শিখবা। এই কয়টা হোমওয়ার্ক, এইগুলার ভিতর থেকেই কোশ্চেন হয়, হ্যাঁ, এইগুলার ভিতর থেকেই কোশ্চেন হয়। সো এগুলা বের করা শিখলেই তুমি পারবা। এই কয়টা, যে কয়টা দেখাইছি এই কয়টা বের করা শিখো, এখানে পারবা। আরেকটা হচ্ছে H3PO3, এটা, এই কয়েকটা বের করা শিখো, এর ভিতর থেকে একটা জারণ মান তোমার কমন আসবে পরীক্ষায়। সো পরের ক্লাসে, পরের পার্টে আমরা হচ্ছে বাকিগুলা দেখবো। এই ক্লাসটা এই পর্যন্তই রাখি, এর পরের পার্টে আমরা হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া থেকে শুরু করব।